মুসলিম লীগের সহযোগী, ঘোষিত সহযোগী দল হিসেবে কমিউনিস্টরা ছিল। কমিউনিস্টরা ন্যাচারালি মুসলিম লীগের সঙ্গেই ছিল। গোলাম সারওয়ারের নেতৃত্বে নোয়াখালীতে বীভৎস হিন্দু হত্যা হয়েছিল, এবং ইউরোপের কোনো হত্যা কিন্তু এর কাছাকাছি আসতে পারে না। এই 58 জন ভোটারের মধ্যে কিন্তু কমিউনিস্ট পার্টি জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ দুজনেই ভোট দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ গঠনের, মানে আলাদা রাজ্য গঠনের পক্ষে। উনি কিন্তু বুঝেছিলেন যে ভাগীরথীর জল যদি পশ্চিমবঙ্গে না থাকে, পূর্ববঙ্গ নিয়ে নেয়, তাহলে কিন্তু এখানকার চাষ নষ্ট হয়ে যাবে। সর্দার বল্লভভাই প্যাটেল বললেন বাংলা শুধু না, পাঞ্জাবকেও ভাগ করতে হবে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, এবং আমরা দেখছি চারিদিকে ধুমধাম করে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। স্যার, এই যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, এর ঠিক ঐতিহাসিক প্রেক্ষাপট কি? আসলে এই 20শে জুন 1947 সালে যে আমাদের পশ্চিমবঙ্গের, মানে তখন পশ্চিমবঙ্গ বলবো না, বাংলার, মানে বাংলা প্রভিন্সের আইনসভার যে ভোটাভুটি হয়, তার প্রেক্ষিতে এটা ঠিক হয়। সেই জন্য বলা হয় যে পশ্চিমবঙ্গের জন্ম হলো 20শে জুন। তবে তার মধ্যে অনেক রকম কিছু ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সময়কার রাজনৈতিক সামাজিক যে তৎপরতা, তার প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক এবং সামাজিক যে প্রেক্ষাপট, এতে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে একটা প্যারাডাইম শিফট হয়েছে। তো সে কথাটা মাথায় রেখে আমি যদি প্রথমে একটা কথা বলি যে এই যে পশ্চিমবঙ্গের ব্যাপারটা কি। পশ্চিমবঙ্গ তো প্রথমে ছিল না। প্রথমে যেটা অ্যাকসেপ্ট করা হয়েছিল, জিন্নার একটা বক্তব্য ছিল, যেই বক্তব্যটা ওই সময়ে, তদানীন্তন সময়ে, যে 3টে পক্ষ ছিল রাজনীতির আলোচনা টেবিলে। ভারতবর্ষ তো সেই সংগ্রাম নয়, আলোচনার মাধ্যমে স্বাধীনতা পেয়েছিল, ডোমিনিয়ন স্ট্যাটাস, পরবর্তীকালে স্বাধীনতা। তো সেখানে এক পক্ষ ছিল মুসলিম লীগ, আরেক পক্ষ ছিল ব্রিটিশ সরকার এবং তার প্রতিনিধি, আর তৃতীয় পক্ষ ছিল কংগ্রেস দল। তো এখানে ভারতবর্ষের জনসাধারণের মধ্যে কোনো প্লেবিসাইট হয়নি, কিছু হয়নি। তো সেখানেতে জিন্নার একটা বক্তব্যকে কিন্তু সব দলেরা স্বীকার করে নিয়েছিল, যেটা এখনকার, তখন ওই জিন্নাদের, মানে মুসলিম লীগের সহযোগী, ঘোষিত সহযোগী দল হিসেবে কমিউনিস্টরা ছিল। কমিউনিস্টরা ন্যাচারালি মুসলিম লীগের সঙ্গেই ছিল, সে বিষয়ে কোনো ব্যত্যয় নেই, এবং তারা সেটা ডিক্লেয়ার্ডও ছিল। মানে তখনকার যে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি পিসি যোশী, হ্যাঁ, তার বিভিন্ন লেখা, বক্তব্যে এগুলো পরিষ্কারভাবে এখনও বর্তমান আছে রেকর্ডে। তো সেখানে জিন্নার বক্তব্য ছিল যে ইসলাম একটি পৃথক জাতিসত্তা, সেই কারণে ইসলাম অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক সহাবস্থানে থাকতে পারে না, এবং সে কারণেই ইসলামীদের জন্য এই উপমহাদেশে, ভারত যখন তার ডোমিনিয়ন স্ট্যাটাস পাচ্ছে, উপমহাদেশকে ভাঙা হোক, ইসলাম অধ্যুষিত বা ইসলাম মেজরিটি যে জায়গাগুলো আছে সেগুলোকে ভাগ করে একটি ইসলামীদের জন্য দেশ গঠন করা হোক, একটা মুসলিম লীগের, মানে প্রথম মুসলিম লীগের কর্তৃত্বে থাকবে, এবং অন্যটা ভারতে থাকুক, কোনো আপত্তি নেই তাদের। এটা ছিল। তো তারপরে তোমাকে বলি যে এর মধ্যে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1945-এর শেষ থেকেই দেখা যাচ্ছে, যখন খুব ইমিনেন্টলি হয়ে গেল যে ভারতবর্ষ, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছে, বিশেষ করে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ক্লিমেন্ট অ্যাটলি
তাদের প্রধানমন্ত্রী হলেন, তিনি ডিক্লেয়ার করে দিলেন যে ভারতকে তিনি ছেড়ে দিয়ে চলে আসবেন, তারা ভারতীয়রা নিজেরা নিজেদের শাসন করবে। কিন্তু ওই যে ইসলামী একটা ব্যাপার ছিল, এবং তখন জিন্নার বিভিন্ন ছবি দেওয়া আছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সহযোগী দল হিসেবে কমিউনিস্টরা তাদের সঙ্গে মিটিং মিছিল করা, তাদের সঙ্গে আন্দোলন ধর্মঘট ইত্যাদিতে সামিল হতো। তারা কি বলল, তারা তখন ওই মানে ভারতকে যতটা সম্ভব টেনে হিচড়ে ইসলামী জায়গার মধ্যে, কারণ ওইভাবে তো আলাদাভাবে সারা ভারতবর্ষে ইসলামীরা অনেক জায়গায় ছড়িয়েছিল, এবং ভারত মানে হিন্দুরাও অনেক জায়গায় ছড়িয়েছিল। যেটা করা হলো সেটা হচ্ছে জিন্নার একটা সেই মানে যোদ্ধার বেশ, একটা বিশাল তরোয়াল নিয়ে, এবং একটা বেশ লড়কে লেঙ্গা এরকম একটা ভাব। তারপরে বিভিন্ন রকম জ্বালাময়ী বক্তৃতা দেওয়া। ইতিমধ্যে ঘটে গেল দুটো বড় ঘটনা, যেটা পৃথিবীর ইতিহাসে খুব ছোট করে দেখানোতে ভারতীয় কমিউনিস্টদের যে ইতিহাসবিদ এবং সমাজবিদদের একটা ন্যাক্কারজনক ভূমিকা আছে। সেটা হচ্ছে 1946 সালের 16ই আগস্ট থেকে 18ই আগস্ট অবধি ডিরেক্ট অ্যাকশন ডের নামে, ঘোষিত ডিরেক্ট অ্যাকশন ডের নামে নির্বিচারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হিন্দু হত্যা, মানে হিন্দু হওয়ার অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছিল, মহিলাদের ধর্ষণ, হত্যা এবং লুটপাট এগুলো চালানো হয়েছিল। পরের দিকে হিন্দুদের মধ্যে কয়েকজন, মানে মেইনলি শ্রী গোপাল মুখোপাধ্যায় এবং ওই তোমার ওই বেলেঘাটার এই যুগল ঘোষ, একজন গয়লা ছিলেন, এই দুজনের মানে আলাদা আলাদাভাবে একই রকম প্রতিরোধে এই মুসলমান যে অশুভ শক্তি তারা পিছু হটে। এবং এই যে ম্যাসাকারটা, এটা পরিচালনা করেছিলেন ওই সময়ে সুবে বাংলার প্রধানমন্ত্রী হুসেন শাহিদ সোহরাওয়ার্দী, এবং তার সঙ্গে আরও অনেকে ছিলেন, নাম করে এখন খাজা নাজিমুদ্দিন থেকে ধরে অনেকেই ছিলেন। তো এবং কলকাতা কর্পোরেশনও তাদের দখলে ছিল, কমিউনিস্টরা তাদের সহযোগী ছিল, ইত্যাদি ইত্যাদি, এবং ডিটেলসে আমার লেখাও আছে, বলাও আছে। তারপরে ওই বছরেই লক্ষ্মী পুজোর দিন গোলাম সারওয়ারের নেতৃত্বে নোয়াখালীতে বীভৎস হিন্দু হত্যা হয়েছিল, এবং ইউরোপের কোনো হত্যা কিন্তু এর কাছাকাছি আসতে পারে না, এই রকম নারকীয়ভাবে হত্যা করা হয়েছিল। এবং সেখানেও কিন্তু একমাত্র অপরাধ ছিল তাদের হিন্দু হওয়া। আসলে এটা একটা অন্যরকম চক্রান্ত ছিল, যে হিন্দু শূন্য করে দাও, তাহলে জায়গা আমরা বেশি পাবো, কারণ মুসলমান অধ্যুষিত বলা হয়েছে। আর তখন বাংলাতে মোটামুটিভাবে রাফলি 45% হচ্ছে হিন্দু, 55% হচ্ছে মুসলমান। এই 55-র মধ্যে 55%ই কিন্তু কনভার্টেড মুসলিম, মানে ভারতীয় মুসলিম। তো এরা মানে একটা কথা আছে না, হিন্দু যখন মুসলমান হয় গোস্ত খাওয়ার জম হয়, এরকম। এটা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার লড়াই, এবং লড়াই মানে কি এক পেশে মার, এবং এর একটা রিটালিয়েশন হয়। ওই সময়ে 1933 সালে রাজনৈতিক দল হিসেবে হিন্দু মহাসভার উত্থান হলেও হিন্দু মহাসভা ওই সময় ইলেক্টেড মেম্বার বাংলার আইনসভায় ছিলেন একজন মাত্র, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি তখনকার ওই সময়ের যে সময়ের কথা আমি বলছি আর কি, সেই সময়ে উনি কিন্তু মানে বিভিন্ন জায়গায়, এমনকি উনি ক্লিমেন্ট অ্যাটলির কাছেও চিঠি পাঠিয়েছিলেন, এবং যুক্তি দিয়ে মাউন্টব্যাটেনকে উনি জানিয়েছিলেন যে কেন যে বাংলাকে, তখন মোটামুটি যখন ঠিক হয়ে গেল যে বাংলা হচ্ছে মানে পাকিস্তান হবে, আর ওইদিকে পশ্চিম পাকিস্তান হবে ওই পাঞ্জাব অবধি, তখন মানে কতগুলো
এমন ঘটনা ঘটল যে হিন্দু মহাসভার এই এমনিতে তো অ্যাসেম্বলির যে লড়াইটা, মানে আইনসভার লড়াইটা তিনি করছিলেন সোললি, তার সঙ্গে হিন্দু মহাসভার আনন্দগিরি মহারাজকে উনি যুক্ত করলেন, যিনি ওই মুর্শিদাবাদে যথেষ্ট মানে পপুলার ছিলেন, আর এই সব ঘটনাগুলো তুলে ধরলেন। আর জিন্নার যে বক্তব্য, যেই বক্তব্যটা নিয়ে কংগ্রেস কিন্তু কোনো রকম প্রচার করেনি, শ্যামাপ্রসাদ এই প্রচারটা করেছিলেন যে ওরা যেহেতু ইসলামীদের আলাদা জায়গা চাইছে, সেহেতু এই যে বাংলা যদি ওখানে চলে যায়, 45% যে জায়গা আছে তার মধ্যে 10-12টা ডিস্ট্রিক্ট বা তার একটু বেশি, বোধহয় 14টা ডিস্ট্রিক্ট এরকম হচ্ছে হিন্দু মেজরিটি। তাহলে এই লোকগুলোর অবস্থা তো ওই নোয়াখালীর মতো হবে, বা কলকাতায় এরা সুযোগ পেলে যেটা করেছে করবে। তাহলে এই লোকগুলোকে হত্যা লীলার মাঝখানে ঠেলে দেওয়া, এটা তো কোনো সুস্থ মানে সমাজের ডিসিশন হতে পারে না। উনি কিন্তু অ্যাটলিকে কনভিন্স করলেন এবং মাউন্টব্যাটেনও তার বিরোধিতা করতে পারলেন না। এবং তখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ওরা এটা মেনে নিয়ে ব্রিটিশ সরকার যেটা জারি করলেন সেটা হচ্ছে, ঠিক আছে, তাহলে এর যে রিপ্রেজেন্টেটিভরা আইনসভায় বাংলার, তারা ঠিক করে দিক তারা কোন দিকে থাকবে। সকলেই সেটা মেনে নিতেই হবে, মেনে নিল। এবং 20শে জুন 1947 সালে এই আইনসভাতে বসলো। আইনসভার তোমাকে আমি মানে বিন্যাসটা বলে দিচ্ছি। মুসলিম লীগের ছিল 114 জন, ওখানে অনেকটা ওই ধর্মীয় বেসিসে এবং কিছু কিছু বিভিন্ন রিপ্রেজেন্টেশন ইত্যাদি, জমিদার ইত্যাদির এই বেসিসে এটা ইলেকশনটা হয়েছিল। মুসলিম লীগের 114, ভারতের জাতীয় কংগ্রেসের 86, আর কৃষক প্রজা পার্টি, এটা ফজলুল হকের দল, তো তার ছিল 3 জন, 3 জনই মুসলমান। কমিউনিস্ট দলে ছিল 3 জন। এই 3 জনের মধ্যে একজন ছিলেন রূপনারায়ণ রায়, যিনি দিনাজপুরের মানে কমিউনিস্ট সদস্য এবং ভারতবর্ষের কোনো আইনসভার প্রথম ইলেক্টেড নির্বাচিত কমিউনিস্ট সদস্য জনসাধারণের নির্বাচনে। এছাড়া ছিলেন জ্যোতি বসু, যিনি ওই মানে তোমার রেলওয়ে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের, মানে রেলওয়ে ওয়ার্কার্সের যে তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন। আর ছিলেন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে রতনলাল ব্রাহ্মণ। এই 3 জন কমিউনিস্ট মেম্বার ছিলেন। এছাড়া হিন্দু মহাসভা থেকে তো বললামই, আর নির্দল ডিক্লেয়ার করা এরকম 8 জন হিন্দু ছিলেন, আর নির্দল মুসলমান ছিলেন 13 জন, আর দলহীন কতগুলো এবং ভারতীয় খ্রিস্টান, তাদের মধ্যে ভারতীয় এবং মানে অ্যাংলো ইন্ডিয়ান এবং মানে অন্য ভারতীয় মিলিয়ে 22 জন ছিলেন। মুসলমান সদস্য টোটাল সংখ্যা ছিল 126, এটা খুব প্রণিধানযোগ্য, আর বাদ বাকিরা হচ্ছে হিন্দু আর খ্রিস্টান। ঠিক আছে, এইবার তোমাকে আমি ওই দিনের ভোটের কথা বলি। ওই দিনের ভোটে যে ঘটনাগুলো ঘটেছিল, প্রথম বলি, প্রথমে একটা প্রস্তাব এলো যেটা কংগ্রেস দিয়েছিল। কংগ্রেস বলেছিল যে পুরো বাংলা ভারতের মধ্যে থাকবে এবং ভারতের সঙ্গেই একটা অঙ্গ রাজ্য হিসেবে থাকবে। এটা ভোটাভুটিতে দেওয়া হলো। ভোটাভুটিতে 126-90 ভোটে এটা বাতিল হয়ে গেল। মনে রেখো, 126 হচ্ছে মুসলমান ভোট, মুসলমানদের ভোট, আর 90 হচ্ছে অন্যদের। বিন্যাসটা বুঝতে পারছো যে পুরো মুসলমান শ্রেণী কিভাবে ভোট দিয়েছে? তারা ভারতবর্ষে থাকবে না, টোটাল সমস্ত মুসলমানরা। এরপরে দ্বিতীয় একটা ভোট এলো দ্বিতীয় অধিবেশনে, সেখানে শুধু, এটা হচ্ছে বাংলার সমস্ত প্রতিনিধিদের নিয়ে, এবারে শুধুমাত্র হিন্দু মেজরিটি যে অঞ্চলগুলো আছে সেখানকার প্রতিনিধিদের নিয়ে বসা হলো।
সেইখানে বলা হলো যে এটা আলাদা একটা রাজ্য হবে। তখনই পশ্চিমবঙ্গ হয়েছিল না তার কদিন বাদে হয়েছিল বলতে পারবো না, একটা রাজ্য হবে আলাদা, সেই রাজ্য ভারতবর্ষের মধ্যে থাকবে, আর বাদ বাকি যে মুসলমান অধ্যুষিত সেটা পাকিস্তানে চলে যাবে। এটাকে ভোটাভুটিতে ফেলা হলে এই ভোটে 58-21 ভোটে কিন্তু হিন্দুদের জন্য আলাদা অঞ্চল এটা জিতল। এই 58 জন ভোটারের মধ্যে কিন্তু কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ দুজনেই ভোট দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ গঠনের মানে আলাদা রাজ্য গঠনের পক্ষে। কিন্তু অনেকে বলে যে এখানে নাকি ওরা মানে কি বলবো তোমাকে, ওই যে হুইপ ভায়োলেট করেছিল। হুইপ কিন্তু ছিল না। পিসি যোশীর সময়ে উনি কিন্তু এই মুসলিম লীগের স্থাপকতা করে এবং যখন ওই তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে হিটলার অ্যাটাক করেছিলেন রাশিয়াকে, তখন তিনি ওপেনলি ডিক্লেয়ার করেছিলেন রেকর্ডেড যে এই ব্রিটিশ রাজশক্তিকে এখন সর্বতভাবে সাহায্য করা হচ্ছে আমাদের কাজ। এবং সেই অনুযায়ী কমিউনিস্টরা কিন্তু ব্রিটিশেরও সহযোগী ছিল তখন। শুধুমাত্র এই 1945 থেকে যে উগ্র একটা হিন্দু বিরোধী যে ইসলামী অনস্লট, ওই সময়ে জানি না কেন উনি বিভিন্ন জায়গায় কিছুটা জানা যায় যে উনি একটু সফট অ্যাটিটিউড দেখিয়েছিলেন, নরম অ্যাটিটিউড টুয়ার্ডস কংগ্রেস, যেই জন্য উনি কিন্তু মুসলিম লীগ থেকে বলা হয়েছিল কমিউনিস্ট পার্টিকে হুইপ দিতে, কোনো হুইপ ছিল না। তুমি বলতে পারো রূপনারায়ণ রায় তো এখানে আসবেন না, কারণ উনি তো দিনাজপুর তো মুসলমান অধ্যুষিত, উনি মুসলমানদের ওইখানে ভোট দিয়েছেন। তো এইখানে ওনার ভোট ছিল না, এই 58-21 মধ্যে ওনার ভোট ছিল না। যাকে এইটা কিন্তু হুইপ ভায়োলেট করেনি। এবং হয়তো দেখো, এটা তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলছে, কোনো রেকর্ড নয়, যে হয়তো এই কারণেই 1948 সালেই পিসি যোশীকে বের করে দিয়ে হার্ডলাইনার যারা এই ইসলামীদের সঙ্গে এবং ইয়ে আজাদি ঝুটা হ্যায়ের দল, সেই দলের নেতা বিটি রণদিভেকে, যিনি পরবর্তীকালে সিপিএমের নেতা ছিলেন, সেই বিটি রণদিভেকে কিন্তু জেনারেল সেক্রেটারি করা হয়েছিল। তো এরপরে আসি তৃতীয় একটা সেটা কি, সেটা বলছে যে শেষ ভোটাভুটিতে মুসলিম প্রধান অঞ্চলের যে রিপ্রেজেন্টেটিভরা, প্রতিনিধিরা, তাদের একটা সম্মেলন অধিবেশন হল। এই ভোটে দাবি ছিল যে পুরো বাংলা ভাগ হবে না, বাংলাকে ভাগ করা হবে কি হবে না। এই জায়গাতে ভোটাভুটিতে বাংলাকে ভাগের বিপক্ষে রায় দিয়েছিল 106-35 ভোট। এই যে 35 বিপক্ষে ভোট ছিল, এই 35টা বিপক্ষ ভোট কাদের ছিল? বাংলা ভাগ হবে না। এটা কিন্তু খুব প্রণিধানযোগ্য, এত ডিটেলসে ওই জন্য তুমি না জানলে বলতেও পারবে না, লিখতেও পারবে না। 106টা ভোট হচ্ছে বাংলা বিপক্ষে রায় গেল, মানে বাংলা ভাগের বিপক্ষে রায় দেওয়া হলো। বাংলা যদি ভাগ হয় তখন মুসলিম অধ্যুষিত বাংলা পূর্ব পাকিস্তানে যোগ দেবে, মানে এরা তখন পূর্ব পাকিস্তানে যোগ দেবে। এই 106 জন কিন্তু চাইছে পূর্ব পাকিস্তানে যোগ দেবে এইটাকে রাখতে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? দাঁড়ালো যে টোটালি ইসলামীরা এক কাট্টা এটা করার জন্য, কিন্তু নন ইসলামীদের মধ্যে মেজরিটি কিন্তু বাংলা ভাগের পক্ষে ছিল। এরপরে যেটা হয়েছিল সেটা ঠিক 20-20 নয়, তার কিছু পর থেকে, যে কোন কোন জায়গাগুলো ভাগ হবে সেটা তো আগেতে খানিকটা ডিমার্কেশন ছিল। ঝামেলা হয়েছিল
মালদা, মুর্শিদাবাদ এবং খুলনা নিয়ে। কারণ ওই যে হিন্দু মেজরিটির প্রশ্ন, খুলনাতে আবার হিন্দু মেজরিটি, আবার মুর্শিদাবাদে মুসলিম মেজরিটি। আর শ্যামাপ্রসাদ যে নমস্য এবং বাংলার অন্যতম, মানে পশ্চিমবঙ্গের অন্যতম স্রষ্টা, তার সবচেয়ে বড় কারণ একটা, যেমন এই যে জনমতটা তৈরি করা এবং ব্রিটিশকে কনভিন্স করা সেই দিকে ছিল, তার সঙ্গে আরেকটা দিকে ছিল, সেটা হচ্ছে উনি কিন্তু বুঝেছিলেন, দেখো আজকালকার রাজনীতিকরা কতটা সমাজ সচেতন আমি জানি না, সময় প্রমাণ করবে। তো উনি কিন্তু বুঝেছিলেন যে ভাগীরথীর জল যদি পশ্চিমবঙ্গে না থাকে, পূর্ববঙ্গ নিয়ে নেয়, তাহলে কিন্তু এখানকার চাষ নষ্ট হয়ে যাবে। সেই জন্য উনি কিছুতেই মালদাটা ছাড়তে চাননি, এবং সেটা উনি বোঝাতে সক্ষম হয়েছিলেন। মালদায় যেহেতু 15টার মধ্যে 10টা জেলা তখন হিন্দু মেজরিটি ছিল, সুতরাং উনি মালদাটাকে ইনক্লুড করতে পারলেন। ঝামেলা বাঁধল মুর্শিদাবাদ নিয়ে, উনি মুর্শিদাবাদ ছাড়বেন না, তার জন্য উনি সেই মহারাজকেও জোগাড় করলেন, ওই যার কথা বললাম একটু আগে। এছাড়া ওখানকার দুজন কংগ্রেসি নেতাও ওনার সঙ্গে পাওয়া গেল, কারণ কংগ্রেসিরাও তো, হিন্দু কংগ্রেসিরাও তো চাইছিল হোমল্যান্ড। তো এই লড়াইয়ের সময় এই জায়গায় কিন্তু একজন খুব উপকার করেছিল। আরেকটা কথা তোমাকে বলি, যেটা না বললে সত্যের অপলাপ হবে, যে কংগ্রেস কিন্তু যখন বাংলা ভাগ করে দেওয়া হওয়ার কথা বলা হলো, তখন কিন্তু কংগ্রেসের যে গান্ধী এবং জওহরলাল দুজনেই কিন্তু খুব একটা বাংলা ভাগে আপত্তি করেছেন জানা যায়নি তখন। কিন্তু যিনি শ্যামাপ্রসাদের পাশে সরাসরি দাঁড়িয়ে গিয়েছিলেন, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল বললেন বাংলা শুধু না, পাঞ্জাবকেও ভাগ করতে হবে। এবং পাঞ্জাবেরও এরকম একই অবস্থা, এবং পাঞ্জাব এবং বাংলা ভাগ দুটোই কিন্তু ব্রিটিশ সরকার যুক্তি সহকারে দুটো ওপরে ছেড়ে দিয়েছিল। যাক, পাঞ্জাবের ব্যাপারটা আলাদা হলো। এবং বল্লভভাই প্যাটেল কিন্তু প্রতিটি স্টেজেই শ্যামাপ্রসাদকে সমর্থন করেছিলেন ওই ওই পর্যায়ে। তবে যখন বাংলা ভাব ইমিনেন্ট হলো এবং বাংলা ভাগের ব্যাপারে এতটা এগোলো, কংগ্রেসও এগোলো, কংগ্রেসের হুইপ ছিল, তখন কিন্তু জওহরলাল নেহেরু একটি কাজ করেছিলেন, সেটাও খুব কম লোকেই জানে, যে উনি 15ই আগস্ট কিন্তু দেশ স্বাধীন হয়ে গেল, কিন্তু মুর্শিদাবাদে উঠল পাকিস্তানের ফ্ল্যাগ, কারণ মুর্শিদাবাদ পড়েছে ওখানে। ওদিকে খুলনায় হচ্ছে আবার ইন্ডিয়ান ফ্ল্যাগ। তারপরে 18 তারিখে ফাইনাল সলভ হলো, 18ই আগস্ট। সেটা হচ্ছে কি, জওহরলাল নেহেরু একটা কম্প্রোমাইজ ফর্মুলা দিলেন, এবং নাজিমুদ্দিন আর এরা তোমার লিয়াকাত আলীরা এটা মেনেও নিল, যে খুলনাটা চলে যাক পূর্ব পাকিস্তানে, মুর্শিদাবাদটা চলে আসুক ভারতে। তাহলে এই টানা মালদা মুর্শিদাবাদের এই পুরো বেল্টটা ভারতে একটা রেশনালিটি থাকবে, নইলে ওই পোকায় খাওয়ার মতো হবে। তো জওহরলাল নেহেরু এই প্রস্তাবটা করেছিলেন, এবং শ্যামাপ্রসাদের কিছুই ছাড়ার ইচ্ছে ছিল না, কিন্তু একটা লিমিট আছে তো দর কষাকষিতে, সেটাতে মানে ভারত যেটা স্বীকৃত হিস্ট্রি সেটা হচ্ছে হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই 20শে জুনের তাৎপর্যে শুধু এই যে ঘটনাগুলো বললাম এতেই কিন্তু ব্যাখ্যা হয় না। এই ঘটনার পেছনে যে ঘটনাগুলো ছিল, মানে ইসলামীদের প্রভুত্ববাদী অত্যাচার এবং ধর্মের নামে যে আগ্রাসন, হিন্দু হত্যা, হিন্দুদের ওপর অত্যাচার, এই জিনিসটাকে এক্সপোজ করা টু দ্য ব্রিটিশ পিপল এবং সাধারণ মানুষের কাছে তো বটেই দেশে, এর জন্য কৃতিত্ব অল্প কিছু হলেও বল্লভভাইকে এবং ম্যাক্সিমাম কৃতিত্ব শ্যামাপ্রসাদকে দিতে হবে। শ্যামাপ্রসাদের এই সাজিয়ে দেওয়া জায়গার উপরে বেস করে কিন্তু ওইভাবে ভোটটা হয়, এবং ওই ভোটটা ধর্মীয় ব্যাপারে হয়েছিল, এবং ধর্মীয় ব্যাপারে যে ইনস্টিগেশনটা এসছিল সেটা কিন্তু ওই মুসলিম লীগের থেকেই। আর তখন
তারপরে জওহরলাল নেহেরু একটা মারাত্মক ভুল করেছিলেন, যার খেসারত আমরা এখনও দিয়ে যাচ্ছি। যখন বলা হলো এবং ঠিক হলো যে ইসলামী এবং যে আমাদের মানে জনবিনিময় হয়ে যাবে, কারণ ইসলাম একটি পৃথক জাতিসত্তা, তারাও হিন্দুদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে না, সুতরাং ইসলামীরা ওই জায়গাগুলোতে ফিরে যাক, এখানে এরা চলে আসুক। সেটা না করে জওহরলাল নেহেরু অন্য কোনো মানে কথা চিন্তা করে হয়তো বলেছিলেন, না না, যে ইসলামীরা ভারতবর্ষে থাকতে চায় তারা থাকতে পারে, তবে ভারতবর্ষে আজকে সংবিধানের নামে যেসব কথাবার্তা বলা হচ্ছে, যারা সংবিধান কোনোদিন ঘেঁটে দেখেননি, হয়তো সংবিধান ছুঁয়েও দেখেননি, তো সেগুলো ঠিক না। ভারতবর্ষে কখনো ইসলামীদের সংখ্যালঘুর স্বীকৃতি দেওয়া হয়নি, কোথাও, কোনো সংবিধানে নয়। এবং কোনো, অনেকে বলে আসমানি কেতাবে এটা আছে এটা নেই, আমরা মানে এই আমাদের এই ধর্মীয় এ করতে পারবো না, তা নয়। শরীয়তি আইনে আমাদের এখানে বাধা আছে। শরীয়তি আইন ভারতবর্ষে অ্যাপ্লিকেবল নয়, ভারতীয় আইন অ্যাপ্লিকেবল, এবং ভারতীয় আইন ভারতীয়ত্বের ওপর মানে ভর করেই তৈরি হয়েছে ভারতীয় আইন। হ্যাঁ, ইসলাম মেনে আমাদের ধর্মনিরপেক্ষতা হয় না। ধর্মনিরপেক্ষতা মানে প্রত্যেকটা লোকের স্বাধীনভাবে তার ধর্ম চর্চা করার অধিকার আছে, কিন্তু অন্য ধর্মের লোকেদের, অন্য মানুষদের উপরে হস্তক্ষেপ না করে। আজকে আমরা হিন্দুরা এই যে পশ্চিমবঙ্গে একটা বাংলার, পূর্বতন বাংলার ক্ষুদ্র অংশে দাঁড়িয়ে থেকে আমরা যে এখন এই যে আমি উপবীত পড়ে আছি, আমার বাড়িতে যে এই ঠাকুরের মূর্তি আছে, আমরা পুজো আর্চা করতে পারি, এটা একমাত্র নোয়াখালীতে আমরা দেখেছি। এটা সম্ভব হতো না যদি পাকিস্তান থাকতো। সেখানে তখন 29% মুসলমান ছিল, আজকে 3 হিন্দু ছিল, আজকে 3 হিন্দুতে এসে দাঁড়িয়েছে। অবস্থা কোথায় গেছে? এর জন্য কিন্তু আমরা একটি বাঙালির কাছে চিরঋণী, তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্যার, আপনাকে শেষ প্রশ্ন করছি। আমরা দেখেছি বিগত সরকারের সময় এই যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, এটাকে কিন্তু মান্যতা দেওয়া হতো না, কেন? কোনো ইসলামী বাধা হয়তো ছিল। এই কিছুদিন আগেও তো আমি একটি ওই পোস্ট এডিটোরিয়াল লিখলাম, যেখানে সিপিএমের বিখ্যাত ধর্মনিরপেক্ষ নেতা, যিনি নিজের লেখাতেই তার প্রমাণ হয়েছে যে তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন, ইসলাম মেনে ধর্মনিরপেক্ষ তিনি। হ্যাঁ, তো সেই ইসলাম মেনে তাদের এই মানে 20শে জুনকে মান্যতা দিতে একটু অসুবিধে নিশ্চয়ই হবে, কারণ পুরোটা পাওয়া যেত, এখন আধখানা পেয়েছি, খানিকটা পেয়েছি, তাতে কেন খুশি হবে? উনি হয়তো সুবে বাংলার একটা সম্রাজ্ঞী হবেন এই কল্পনাতে ছিলেন, সেই জন্য উনি মান্যতা দিতেন না। আর কমিউনিস্টরা তো দিতেনই না, কারণ কমিউনিস্টরা তো মানেই নি এরকে। জ্যোতি বসু তো ভোট না, সেটা তো কোনো ম্যান্ডেট ছিল না। জ্যোতি বসু, শোনো, সেটা তো বলতে হয় যে ওই যে 1946-এর যে ডিরেক্ট অ্যাকশন ডের শুরুতে যে অক্টারলোনি মনুমেন্টের তলায় বিশাল সভা হয়েছিল, সেই সভাতে মুসলিম লীগের সহযোগী দলের নেতা হিসেবে জ্যোতি বসু ছিলেন। এবং যখন সেই মুসলিম লীগের নেতারা জ্বালাময়ী হিন্দু বিরোধী এবং হিন্দু হত্যার কথা বলতে লাগলেন, এবং সেই তোমার টিপু সুলতানের মসজিদ থেকে সব অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে যখন ওখানে দাঙ্গা হাঙ্গামা, মানে একতরফা মার শুরু হয়ে গেল, তখন জ্যোতি বসু বক্তৃতা করার সুযোগ পাননি। উনি অবস্থা বুঝে আগেই ওখান থেকে নেমে সেই ধর্মতলা স্ট্রিট দিয়ে দৌড় লাগিয়েছিলেন। ওনার তো ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলো ছিল। উনি কিন্তু কোনো কমিউনিস্ট পার্টির বিরোধিতা করেনি, কারণ পিসি যোশী কিন্তু ওখানে তোমার কোনো মানে ওদেরকে মানে ভোট যে কাকে দিতে হবে সেই ব্যাপারে কোনো হুইপ জারি করেন। রূপনারায়ণ রায় তার মতো ভোট দিয়েছেন, সেটা ওনার ভোটটা এফেক্টিভ হয়নি। আর জ্যোতিবাবু আর রতনলাল ব্রাহ্মীণ তাদের মতো করে ভোট দিয়েছেন, সেটা তাদের কনসাস অনুযায়ী ভোট দিয়েছেন, সেটা কিন্তু কমিউনিস্ট পার্টি ওখানে বাধা দেয়নি। যেটা ফ্যাক্ট, আমি সেটা বললাম।